গল্পকথন বেয়াদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনবেন পঞ্চম পর্ব। মজিবুর মিয়া বলল, না মা, আমি সেই কথা বলি না। আমার চিন্তা অন্য। আমি চিন্তা করলাম, যারই আমি বিয়া করি সেই আইসা আরশিরে সহ্য করতে পারবো না। তারও পোলাপান হইব, সমস্যা আরো বাড়ব। আরশি মাইয়া মানুষ, তরতর কইরা বড় হইয়া যাইব, বিয়া শাদি দিতে হইব। সৎমা ঘরে থাকলে পরিস্থিতি কত খারাপ হইতে পারে সেইটা আমি জানি মা। তাই ট্রলারটা কেনার কথা চিন্তা করছিলাম। আমি জানতাম ওই অবস্থায় বড়সড় একখান ট্রলার যদি কিনতে পারি আর আল্লাহ যদি সহায় থাকে, তাইলে আর চিন্তা নাই। আমার হাতে কাঁচা পয়সা আইবই আইব। আর হাতে পয়সা থাকলে আমি আগে ভাগেই আরশির একটা ব্যবস্থা করে ফেলবো। তারপর বিয়া শাদী করলেও একদিক দিয়ে নিশ্চিন্ত। আম্বরী বেগম যেন মুজিবুর মিয়ার কথা কিছুই বুঝলেন না। তিনি উৎকণ্ঠিত গলায় বললেন, আগেভাগেই ব্যবস্থা? কি ব্যবস্থা? মুজিবুর মিয়া বলল, যজাতিপুর হাটে যে আড়ত দিছি, সেই আড়ত আমি আরশির নামে দলিল করে লেখা দিছি। লতু হাওলাদের কাছ থেকে যে জমি কিনছি, সোনার জমি, সেই জমিও আরশির নামেই কিনছি। এখন ধরো আমি বিয়া করলাম, আরশির ঘরে সৎমাও আইল, কিন্তু সে জানলো এই মাইয়া অসহায় না, এই মাইয়ার নামে বহু টাকা পয়সা সম্পত্তি আছে। সে তখন আরশিরে কিছু বলনের আগে দুইবার ভাবব। বড় মামা যখন আমারে বলল যে সে চায় আমি লাইলিরে বিয়া করি, তখন সঙ্গে সঙ্গেই আমি রাজি হই নাই মা। সে আমারে বলল, শুধু এই এক শর্তেই সে আমারে ট্রলার কিনতে টাকা দেবে। স্টিমার ঘাটায় লাইলির নানান ঘটনা আছে, ওইখানে তারে বিয়া দেওয়ান কঠিন। বড় মামা ধুরন্ধর লোক, সে জানে আইস করি কাইল করি আমি তো বিয়া করব। তখন সে আমার ওই শর্ত দিল, আমি যদি লাইলিরে বিয়া করি তাইলে সে আমারে টাকা দেবে। অনেক চিন্তা ভাবনা কইরা আমি রাজি হইছি। তবে তার আগে আমিও তার একটা শর্ত দিছিলাম। আমি বলছিলাম, আমি রাজি, তাই আমারেও সময় দিতে হইব। লাইলিরে আমি নিয়ে যাবো আরো 3 বছর পর। আমারে 3 বছর সময় দিতে হইব। মামাই রাজি হইছিল, কিন্তু আমি দেখলাম 3 বছরেও আমি কিছুই করতে পারি নাই। এই জন্যই আমি সেইবার মাল আনতে গিয়া আরো কিছু সময় নিতে স্টিমার ঘাটে গিয়েছিলাম। মুজিবুর মিয়া সামান্য থেমে স্থির গলায় বলল, এখন লাইলিরে আননের সময় হইছে মা। কথা দিয়া কথার বরখেলাপ আমি করতে পারবো না। আম্বরী বেগম স্থির হয়ে মুজিবুর মিয়ার মুখের দিকে তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। মুজিবুর মিয়া ধীর পায়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আম্বরী বেগম সেই খোলা দরজার দিকে তাকিয়ে রইলেন। তার বুকের ভেতর কেমন করে উঠল। সেই করে ওঠায় অপ্রত্যাশিত আবিষ্কারের আনন্দ যেমন আছে, আছে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কাও। এর কিছুদিন বাদে মুজিবুর মিয়া আরো একটা জিনিস কিনল। সেই জিনিসের নাম সাইকেল। তার দিন দুই বাদে দেখা গেল হারাদনার মনে মিলে বাড়ির পাশে নিচু খোলা মাঠে মুজিবুর মিয়াকে সাইকেল চালানো শেখাচ্ছে। মুজিবুর মিয়া হঠাৎ সাইকেল কেন কিনল, এই নিয়ে আশেপাশে বিস্তর গবেষণা, কিন্তু কেউ কোনো কারণ খুঁজে পেল না। অন্য কেউ এই কাজ করলে তাকে হুট করে বোকা বলে দেওয়ার লোকের অভাব হতো না, কিন্তু মানুষটা মুজিবুর মিয়া বলেই হয়তো গ্রামের লোকজন নীরব কৌতূহল নিয়ে অপেক্ষা করছিল। অপেক্ষার প্রহর ফুরালো তারও মাসখানেক পর। আরশির বয়স তখন 6। সে বেশিরভাগ সময়ই চুপচাপ থাকলেও কথা বলে স্পষ্ট উচ্চারণে। মুজিবুর মিয়ার অক্ষরজ্ঞান থাকায় আরশিকে সে মাঝে মাঝে বর্ণমালার সঙ্গে পরিচিত করার টুকটাক চেষ্টাও করেছে, কিন্তু আরশির তাতে খুব একটা আগ্রহ আছে বলে মনে হয়নি। এর কয়েকদিন পর এক ভোরে যজাতিপুরের মানুষ দেখল নীল রঙের ফক পরা আরশি তার বাবা মুজিবুর মিয়ার সাইকেলের সামনে বসে আছে। মুজিবুর মিয়া সাইকেলের টুংটাং বেল বাজিয়ে গায়ের মেঠোপথ ধরে ছুটল। সেই ছোটা গিয়ে থামল 5 মাইল দূরের মালোপাড়া গায়ের মালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম আবু যশোদা জীবন দে, তবে গায়ের লোকজন তাকে যশোদা স্যার বলেই ডাকে। মজবুর মিয়া তার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, স্যার, আদাব। যশোদা স্যার মাথা নেড়ে কৌতূহলী চোখে তাকিয়ে রইলেন। তার চোখে মোটা ফ্রেমের চশমা, ঘি রঙের পাঞ্জাবি আর সাদা ফতুয়া পরেন। মাথার চুল কমে গেছে, তবে এখনো পুরোপুরি টাক পড়েনি, পড়বে বলেও মনে হয় না। তিনি রোজ সকালে উঠে প্রথম যে কাজটি করেন তা হল শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই উঠোনে উদম শরীর হয়ে সারা শরীরে সরিষার তেল মাখেন। তার ধারণা এতে শরীর ভালো থাকে। তাতে তার শরীর আছেও ভালো। শুকরঞ্জন ডাক্তারের গ্রাম হওয়া সত্ত্বেও স্যার যশোদা জীবন দেখতে শুকরঞ্জন ডাক্তারকে একবারও তার বাড়ি যেতে হয়নি। দিব্যি সুস্থ সবল মানুষ। সরিষার তেল মালিশ পর্ব শেষ করে তিনি মিনিট 2 হেঁটে নদীর ঘাটে যান। তারপর মাথা ডুবিয়ে স্নান করেন। এই তার নিত্যদিনের চিত্র। কথা কম বলেন। প্রথম যৌবনে স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে শাদীও করেননি, ছেলেপুলেও নেই। তাই বাড়িতে যতক্ষণ থাকেন কথাবার্তাও খুব একটা দরকার পড়ে না। তার ধারণা বেশি কথা বলা মানুষ ঘন ঘন রোগে দুর্ভোগে পড়ে। তিনি চোখের ইশারায় মুজিবুর মিয়াকে ভেতরে ঢুকতে বললেন। মুজিবুর মিয়া ভেতরে ঢুকে বলল, স্যার, আমারে চিনছেন? আমি যজাতিপুরের মুজিবুর মিয়া। যশোদা স্যার বললেন, কি চাই? মুজিবুর মিয়া বলল, স্যার, আমারে চিনেন নাই? যশোদা স্যার বললেন, তোমারে চিনি কি চিনি না এই কথা জিজ্ঞেস করার জন্য যজাতিপুর থেকে আসছো? মুজিবুর মিয়া বলল, না স্যার, অন্য কাজে আসছি। যশোদা স্যার বললেন, তাহলে কাজের কথা বলো। মুজিবুর মিয়া বলল, স্যার, এইটা আমার মাইয়া আরশি। ও 6 বছরে পড়ছে। এর মা নাই, জন্মের সময় মারা গেছে। আপনার কাছে নিয়ে আসছি, এর অক্ষরজ্ঞান দেবেন। যশোদা স্যার মুহূর্তের জন্য আরশির দিকে তাকালেন। চোখ ফিরিয়ে নিতে গিয়েও নিলেন না। তিনি দীর্ঘ সময় আরশির চোখের দিকে তাকিয়ে রইলেন। গভীর কাজল কালো চোখের মেয়ে, গায়ের রং শ্যামবর্ণ। কিন্তু এত ছোট বাচ্চার চোখে কাজল দিয়েছে কে? যশোদা স্যার বললেন, এই বয়সে মেয়ের চোখে কাজল দেওয়ার কি দরকার? এরা ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য এদের তেমনই থাকা উচিত। মুজিবুর মিয়া বলল, স্যার, কাজল কে দেবে? এর মা নাই, থাকে বুর কাছে। সে এইসব জিনিস বোঝেও না, এর চোখে এইরকম। যশোদা স্যার বললেন, কিন্তু স্কুলে নতুন ভর্তির সময় তো শেষ, আর অত দূর থেকে এ কি প্রত্যেকদিন আসতে পারবে? মুজিবুর মিয়া বলল, পারবে স্যার, আমি সাইকেলে কইরা রোজ দিয়ে যাব, আবার নিয়ে যাব। যশোদা স্যার বললেন, এরই আপাতত ভর্তিকরণের দরকার নাই, গুরিয়নে নিয়ে বসাইয়া দাও। আমি অন্য শিক্ষকদের বলে দেব, আগে স্কুলে আসা যাওয়া, অন্যদের সঙ্গে মেশার অভ্যাস তৈরি হোক। গুরিয়ন মানে ক্লাস 1-এর আগের ধাপ। গুরিয়নের পর থাকে বড় 1, তারপর ক্লাস 2। মুজিবুর মিয়া আরশিকে গুরিয়নে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলো। সকাল 10টা থেকে স্কুল শুরু, 12টায় ছুটি। সে 12টা পর্যন্ত বসে রইল। আরশি গম্ভীর মুখে ক্লাস থেকে বের হয়ে বাবার কাছে গেল। মুজিবুর মিয়া বলল, স্কুল কেমন লাগলো মা? আরশি স্পষ্ট গলায় বলল, বুঝামু। মুজিবুর মিয়া মেয়েকে কুলে তুলে নিয়ে সাইকেলের সামনে বসালো। তারা বাড়ি ফিরল দুপুরের পর পর। আম্বরী বেগম মুজিবুর মিয়াকে দেখেই চিৎকারে বাড়ি মাথায় তুললেন। এইটুকু দুধের গেদামাইয়া, তারে সে জজ ব্যারিস্টার বানাইব? নিজে নাম লিখতে কলম ভাঙে 10টা, আর মাইয়ারে বানাইব জজ ব্যারিস্টার? মুজিবুর মিয়া বলল, মা, তুমি খ্যাপো কেন? অক্ষর জ্ঞান দরকার আছে না? আম্বরী বেগম বললেন, তোর অক্ষর জ্ঞানের খেতাপুরি। এইটুক এক মাইয়া, সে প্রত্যেকদিন ওই সাইকেলের রডে ঝুইলা সে মালোপাড়া যাইব? ওই শরীরে কুলাইব? কে, জজ ব্যারিস্টার বানাইলে আরো পরে বানান যাইব না? সে কি পলাইয়া যাইতেছে নাকি? মুজিবুর মিয়া এই কথার কোনো জবাব দিল না। সে ভাত খেয়ে কাজে বেরিয়ে গেল। দিনের বাকিটা সময় মুহূর্তের জন্যও মুখ থামল না আম্বরী বেগমের। তবে
দিন কয়েক বাদে গাছের পেয়ারাটা, কামরাঙ্গাটা, জামরুলটা তিনি গুজে দিতে থাকলেন আরশির হাতে, আর ফিসফিস করে বলতে থাকলেন, ভু, খিদা লাগলে স্কুলে গিয়ে খায়া নিও, আর মাস্টার সাহেবরা যা কইব মন দিয়া শুনবা, বাড়িতে এসে রাতের বেলা বুর টুকুরের মধ্যে ঢুকিয়া বুড়ে শুনাইবা, ঠিক আছে বু? আর সে ডান দিকে মাথা নাড়ে। তার স্কুল ভালো লাগে কিনা বোঝা যায় না। সে ক্লাসের পেছনের দিকে কোনো এক বেঞ্চিতে গিয়ে চুপচাপ বসে থাকে। সারা ক্লাসরুম জুড়ে বাচ্চারা যখন হইচই করে, আরশি তখন জানালা দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে বাইরে। দূরে একটা ছাগল, তার চারপাশ জুড়ে তিরিং বিরিং করে লাফাচ্ছে দুটো ছানা। আরশি সেদিকে নিমগ্ন হয়ে তাকিয়ে থাকে। ক্লাসে তার কোনো বন্ধু নেই, হওয়ার কথাও না। সে কথা কম বলেই কিনা কে জানে। ক্লাসের আর বাচ্চারা তাকে খুব একটা পছন্দ করে না। সেদিন স্কুল ছুটি শেষে আরশি ক্লাস থেকে বের হচ্ছিল। পেছন থেকে কেউ একজন হঠাৎ তার পায়ের সামনে পা পেতে দিল। আরশি তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল শান বাঁধানো মেঝেতে। থুতুনির নিচে খানিক কেটেও গেল তার। রক্ত বের হলো দরদর করে। খবর পেয়ে যশোদা স্যার দৌড়ে এলেন। মুজিবুর মিয়া এলো। স্কুলের অন্য সব স্যারেরা এলো, দপ্তরি এলো। যে ছেলেটা পা পেতে দিয়েছিল তাকেও ধরে আনা হয়েছে। যশোদা স্যার বললেন, এই বিচ্ছু ছেলে পা মেরেছে, তাই না? ছেলেটা বয়স করে স্কুলে ভর্তি হয়েছে, আর সব বাচ্চার চাইতে বয়সে সে অনেক বড়। ক্লাস শেষে সবাইকে তার বড়ত্ব দেখিয়ে খানিক হতভম্বিও করে। আর সব বাচ্চারা তা মেনেও নেয়। কিন্তু যশোদা স্যারের অমন অগ্নিচক্ষু দেখে সে ভ্যা করে কেঁদেই দিল। যশোদা স্যার তার বাহু চেপে ধরে বলল, এই ছেলেই তো না, এই ছেলে। আরশি ততক্ষণে উঠে মুজিবুর মিয়ার কুল ঘেঁষে দাঁড়িয়েছে। সে কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে থাকলো। ওই অতটুকু মেয়ে, ছোট্ট আরশি, ঠিক বড়দের মতন স্থির এবং নিষ্কম্প গলায় বলল, ও দেইখা দেয় নাই। যশোদা স্যার কঠিন গলায় বললেন, দেখে নাই মানে? আরশি এবার আর স্যারের সঙ্গে কোনো কথা বলল না। সে মুজিবুর মিয়ার কাঁধের কাছে মাথা এগিয়ে নিচু গলায় বলল, ও ইচ্ছা করে দেয় নাই আব্বা, আমি দেখি নাই। মুজিবুর মিয়া সামান্য সময়ের জন্য চুপ করে রইল। তারপর যশোদা স্যারকে বলল, থাউক স্যার, বাদ দেন, পোলাপান মানুষ, বুঝে নাই। ফেরার পথে পুরোটা সময় ধরে মুজিবুর মিয়া খুবই অন্যমনস্ক হয়ে রইল। তার সাইকেলখানা দুবার এবড়ো থেবড়ো পথে ছোটখাটো গর্তে পড়তে পড়তে তীব্র ঝাঁকুনি খেল। মুজিবুর মিয়া হঠাৎ সাইকেল থামিয়ে আরশিকে নিয়ে পথের ধারে বিছিয়ে রাখা শুকনো খড়ের উপর বসল। বাবা আর মেয়ে দীর্ঘ সময় সেখানে চুপচাপ বসে রইল। কেউ কোনো কথা বলল না। তারপর আবার বাড়ির পথ ধরল তারা। পরের দিনগুলো কাটতে লাগলো একটু অন্যরকম। বাবা মেয়েতে পথে যেতে যেতে টুকটাক কথা হতে থাকলো। মুজিবুর মিয়া যেমন জিজ্ঞেস করে, তুমি কারো সঙ্গে কথা বলো না কেন মা? আর সে অনেকক্ষণ চুপ করে থেকে বলে, কই, বলি তো। মুজিবুর মিয়া বলে, মাগো, এই বলা সেই বলা না। আর সে বলে, তাইলে কোন বলা? মুজিবুর মিয়া বলে, তুমি তো জানোই আমি কোন বলার কথা বলছি। আর সে বলে, আব্বা, বলা না বালা? মুজিবুর মিয়া বলে, বালা কি জিনিস? আর সে ফিক করে হেসে দিয়ে বলে, আমাদের ক্লাসের শিউলিবালা। মুজিবুর মিয়াও হাসে। তার তখন মনে হয় এই বেঁচে থাকা তুমুল আনন্দময়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আরশি কখনো তার মার কথা জিজ্ঞেস করে না। তার ক্লাসের অন্য সহপাঠীদের মায়ের কথা শুনেও না, কখনোই না। কত কত ঘটনা ঘটে রোজ। এক ঝকঝকে সকালের দিন হঠাৎ দুপুরের আগে ভাগে মেঘ ছেয়ে হয়ে গেল মুখভার সন্ধ্যা। আরশিকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে তুমুল বৃষ্টি। সেই বৃষ্টির ঝল পেয়ে কাঁচামাটির রাস্তা মুহূর্তে হয়ে উঠল প্যাচপ্যাচে কাদাময় দুর্গম পথ। এই কাদায় সাইকেল চালানো অসম্ভবের চেয়েও বেশি কিছু। সাইকেলের দুই চাকায় আঠার মতন লেগে থাকতে লাগলো দলা দলা আঠালো কাদা। মুজিবর সাইকেল চালাবে কি? পায়ে হেঁটে সাইকেল টেনে নেওয়াই অসাধ্য হয়ে উঠল। আরশিকে সাইকেলের সিটে বসিয়ে
খানিকক্ষণ নিজের পায়ে হেঁটে টেনে নিয়ে চলার চেষ্টা করল, কিন্তু সেটাও দুঃসাধ্য। আর সে এভাবে সিটের উপর বসে থাকতে পারছিল না। তার উপর ওই অতটুকু পথ বৃষ্টিতে ভিজেই ঠান্ডা লেগে হাসি উঠতে শুরু করেছিল তার। ক্লান্ত মজিবর মিয়া কি করবে ভেবে পাচ্ছিল না। বৃষ্টি শেষ হওয়া অবধি যে কোথাও অপেক্ষা করবে সে উপায়ও নেই, কারণ বৃষ্টি থামলেও রাস্তার এই কাদা জল এক দুদিনে শুকাবে না। তার উপর তাকে বিকেলের আগেই ফিরতে হবে আড়তে। শেষ অবধি মাঝপথে পরিচিত এক বাড়িতে সাইকেল রেখে সে বাড়ির পথ ধরল। তুমুল বৃষ্টিতে ভেসে যাওয়া চরাচরে বাবার কাঁধের দুপাশে পা ছড়িয়ে বসে আছে নীল ফ্রক পরা ছোট্ট এক মেয়ে। তার হাতে বিশাল ছাতার মতন এক গাঢ় সবুজ কচুপাতা। সে সেই কচুপাতা ধরে আছে মাথার উপর। মুজিবুর মিয়া হেঁটে চলছে মেঠো পথ ধরে বাড়ির দিকে। হঠাৎ হঠাৎ কোথাও বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। মুজিবুর মিয়া সঙ্গে সঙ্গে মেয়েকে কাঁধ থেকে নামিয়ে বুকের সঙ্গে চেপে ধরে আড়াল করার চেষ্টা করছে। সময় যাচ্ছে, যাচ্ছে ঘাস, জল, কাদার পথ, যাচ্ছে মহাকালের আরো কিছু মুহূর্ত। কিন্তু জগতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি আছে? এর চেয়ে প্রগাঢ় বন্ধনের আর কি আছে? এর চেয়ে গভীরতম অনুভূতির ছুঁয়ে যাওয়া আর কি আছে? মুজিবুর মিয়া সেই তুমুল বৃষ্টিতে ভিজে 3 মাইল পথ পায়ে হেঁটে বাড়ি ফিরল। এই পথের প্রতিটি বৃষ্টির ফোঁটা, প্রতিটি পায়ের ছাপ, প্রতিটি মুহূর্ত কি চুপচাপ মুজিবুর মিয়ার বুকের গভীরে সযত্নে ডুবে থাকল না। কে জানে থাকবে কিনা, তবে এমন অজস্র গল্পরা রোজ জমা হতে থাকল। মুজিবুর মিয়া আর আরশির এই রোজকার গল্পে কত কত কথা যে জমা হয়, কত কত স্মৃতির পাতা যে ভারী হয়, এই দুই গভীর কিংবা অগভীর অস্তিত্বের তা জানা হয়ে ওঠে না। যে জানে তার নাম সময়। সময় অপেক্ষায় থাকে সময়ের এই ভীষণ আচরের দাগ নিয়ে। কোনো একদিন তার নিভৃত রাতের কান্না হবে, হাসি হবে, সুখ দুঃখ হবে। মানব জীবন কি অদ্ভুত খেয়ালে বাঁধা থাকে সময়ের অমিত আচরে। লাইলি এলো আরো বেশ কিছুদিন পর। বিয়ের আনুষ্ঠানিকতা বলতে কালেমা পড়া। ইমাম সাহেব এসে কালেমা পড়িয়ে গেলেন। আর কাউকে কিছু তেমন বলাও হয়নি। তবে এখন দেখা যাচ্ছে এই বিয়ের কথা আগেভাগেই সবাই কম বেশি জানে। মজিদ ব্যাপারী তার স্ত্রী আর লাইলিকে নিয়ে এসেছিল। বিয়ে শেষ করে ফিরে গেছে। এই নিরন্দন বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ যে পেয়েছে তার নাম আরশি। সদা গম্ভীর আরশি তার বাবাকে কখনো এই অবস্থায় দেখেনি। ধবধবে সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, সঙ্গে লাল টুকটুকে শাড়ি পরা সুন্দরী এক মেয়ে। সে অতি আনন্দে সেই মেয়ের কোলে গিয়ে উঠে বসেছে। লাইলি আরশিকে বুকে চেপে ধরে চুমুই চুমুই গাল ভরিয়ে দিল। আরশি বলল, আমি তোমারে কি ডাকবো? লাইলি বলল, মা ডাকবা গো সোনা, আমারে তুমি মা ডাকবা। আরশি অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট ফাঁক করে ডাকল, মা। লাইলি আবারও আরশিকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে রাখল। তার পরের দিনগুলো কেটে গেল ঝিরিঝিরি বাতাসে শান্ত নদীর মৃদু ঢেউয়ের মতন, স্নিগ্ধ, শান্ত, পূর্ণ। মুজিবুর মিয়ার ঘর, দোর, উঠোন, বাড়ি যেন ঝলমলে আলোয় হেসে উঠল। লাইলি হয়ে উঠল এই অদ্ভুত আলোর উৎস। মুজিবুর মিয়া অবাক হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে মুনাজাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দীর্ঘ সময় নিয়ে শুকরিয়া জানালো। তার মনে হলো লাইলিকে নিয়ে কি ভয়ঙ্কর সব দুশ্চিন্তাই না তার ছিল। একটা কুৎসিত কদাকার চেহারার নিজের ভেতর এঁকে নিয়েছিল সে। মাঝে মাঝে সেসব ভেবে সে নিজেই খুব লজ্জিত হয়। সেদিন রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। মুজিবুর মিয়া গভীর রাত করে বাড়ি ফিরল, ক্লান্ত, বিধ্বস্ত। সে এসে কটা খেয়েই শুয়ে পড়ল। কিন্তু শেষ রাতের দিকে সে লাইলিকে কাছে টানল। লাইলি ঘুমের ঘরে বলল, কি? মুজিবুর মিয়া বলল, একটু কাছে আসো।
লাইলি ঘুম জড়ানো গলায় বলল, কাছেই তো আছি। মুজিবুর মিয়া বলল, আরো কাছে। লাইলি চট করে জেগে উঠল। তারপর বলল, আর কত কাছে? মুজিবুর মিয়া বিরক্ত গলায় বলল, থাউক, আসন লাগবো না। লাইলি ঘুরে মুজিবুর মিয়ার বুকের কাছে ঘনিষ্ঠ হলো। তারপর গলার কাছে মুখ নিয়ে বলল, এইটা কাছে আসনের সময়? মুজিবুর মিয়া বলল, বললাম তো লাগবো না। লাইলি ঘনিষ্ঠ হলো। মুজিবুর মিয়াও জেগে উঠল। সে তখন উন্মাদ প্রায়। চূড়ান্ত মুহূর্তে লাইলি বলল, এইটা কিন্তু আমার জন্য বিপদের সময়। আপনার কাছেও তো কিছু নাই। ডাক্তারের দোকান থেকে তো ওইগুলা কিছু আননেও নাই। ওইগুলা ছাড়া যদি কিছু হয়ে যায়। মুজিবুর মিয়া খেপে গেল। বলল, তুই আমার বিয়া করা বউ, তোর পেটে আমার বাচ্চা এলে কার কি? লাইলি হা হা করে হাসল। বলল, সব পুরুষ মানুষই এই সময় বুদ্ধিশুদ্ধি হারায় ফেলায়। তখন চিন্তা খালি এই একটাই। মুজিবুর মিয়া বিরক্ত গলায় বলল, কি হইছে বলো আমারে। লাইলি মুজিবুর মিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন না, আরো কয়টা বছর যাও, আর সে আর একটু বড় হোক। এখন একটা বাচ্চা হইলে ওর দেখভাল করতে পারবো না। ও তো মায়ের আদর যত্ন পায় নাই। পরে একটু আদর যত্ন করি, তারপর ভাবন যাইব। কিছুক্ষণ থেমে সে মুজিবুর মিয়ার নাক চেপে ধরে বলল, কাইল আপনি ওইগুলো নিয়ে আইসেন, কাইল হইবনে। মুজিবুর মিয়া হতভম্ব হয়ে সেই অন্ধকারেও লাইলির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ঝট করে লাইলিকে চেপে ধরল বুকের ভেতর। বলল, বউরে, আমার ভাগ্য। আল্লাহ তোরে আমারে দিছে রে বউ, আমার ভাগ্য, আমার সারা জীবনের ভাগ্য। সময় কেটে যাচ্ছে। গম্ভীর আরশি আজকাল আর তেমন গম্ভীর থাকে না। একা একা কথা বলে না। সে সারাক্ষণ থাকে লাইলির সঙ্গে। আম্বরী বেগম ডাকলেও কাছে যায় না। মাঝে মাঝে আম্বরী বেগমের মন খারাপ হয়ে যায়, কিন্তু তিনি খুশিও হন। এমন সৎমা ভাগ্যের ব্যাপার। আরশি কি ভাগ্য নিয়ে জন্মেছে তা স্বয়ং সৃষ্টিকর্তাই জানেন। তবে তার সৎমা ভাগ্যের তুলনা হয় না। তিনি রোজ আল্লাহর কাছে করজোড়ে প্রার্থনা করেন, কাঁদেন, বলেন, হে পরওয়ারদেগার, তোমার কাছে হাজার শুকর। এখন যদি তুমি আমারে নিয়ে যাও, তাতেও আমার কোনো আফসোস নাই গো আল্লাহ। তোমার রহমত বোঝা বড় দায়। সময় যেন খানিক বেশি গতিতেই কেটে যাচ্ছে। অবশ্য সুখের সময়রা দ্রুত কেটে যায়, এই যেন জগতের নিয়ম। তেমনি কেটে যাচ্ছিল মুজিবুর মিয়া লাইলির দিন, আরশির দিন, আম্বরী বেগমের দিন। এমনই এক সুখের দিন, থম মারা শান্ত নির্জন দুপুর। আম্বরী বেগম চুলায় ভাত বসাতে এসে দেখেন ঘর বা শুকনো পাতা কিছুই নেই। বাড়ির পেছন দিকটার নিচু জমি এ সময়ে শুকনো খটখটে মাঠ হয়ে থাকে। তিনি একটা চটের বস্তা আর ঝাড়ু হাতে সেই মাঠ পেরিয়ে খানিকটা সামনে গিয়ে রেন্টিয়ার মেহগনি গাছে ঘেরা বহু পুরনো পরিত্যক্ত বসতভিটার জঙ্গলে ঢুকলেন। এখানে এককালে কোনো হিন্দু বসতবাড়ি ছিল। আম্বরী বেগম বিয়ের পর এই বাড়ি আসা অবধি দেখেছেন এই পরিত্যক্ত বসতভিটা এমন নির্জনই পড়ে আছে। বড় বড় ঘন গাছপালা এবং আগাছা থাকায় জায়গাটা অন্ধকার। পুরনো বাড়ি ও মন্দিরের ধ্বংসস্তূপ আছে। চারপাশের নিচু মাঠের তুলনায় এই পরিত্যক্ত ভিটা অনেক উঁচুতে। এখন সাপখোরের আস্তানা বলে কেউ আর আজকাল এদিকে আসে না। বাড়ির কাছাকাছি হওয়ায় শুকনো পাতা, ডালপালা লাগলে আম্বরী বেগম প্রায়ই এখানে চলে আসেন। আজও এসেছেন। পরিত্যক্ত ভিটেবাড়ির এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শুকনো পাতা। তিনি পাতা কুড়িয়ে এক জায়গায় স্তূপ করে রাখতে শুরু করেছেন। স্তূপটা জমে প্রায় বড় হয়ে এসেছে। এই মুহূর্তে তিনি জিনিসটা দেখলেন। লাল ছোপ ছোপ রক্তে ভিজে আছে শুকনো পাতা। তিনি প্রথমে ঘটনা বুঝতে পারেননি। ভেবেছিলেন শেয়াল টেয়াল হয়তো কোনো বাড়ি থেকে হাঁস মুরগি ধরে এনে খেয়েছে। কিন্তু তিনি সেই রক্ত লক্ষ্য করে এগুলেন। ছোপ ছোপ রক্ত চলে গেছে ভাঙা মন্দির পেরিয়ে ধ্বংসস্তূপ বসতবাড়ির ভাঙা কাঠামোর দিকে। তিনি কয়েক পা এগিয়ে পাথরের মতন জমে গেলেন। একটা লাশ, একটা মানুষের লাশ। শুকনা লম্বা মানুষটার
থুতনির নিচ পর্যন্ত রক্তে ঢেকে আছে। মাথা ভর্তি সুন্দর চুল, সেই মাথার মাঝামাঝি ফাঁক হয়ে মগজ বের হয়ে আছে। হাত পিচমোড়া করে বাঁধা, গলায় হলুদ রঙের উলের মাফলার, গায়ে লাল সোয়েটার। ভয়াবহ নৃশংস খুন। এখানে সেখানে জমাট বাঁধা রক্ত। চারিদিকে মাছি ভনভন করছে, তবে এখনো কোনো গন্ধ নেই। আম্বরী বেগম চিৎকার দিতে গিয়েও দিলেন না। তার হঠাৎ কেন যেন মনে হলো এই শান্ত নিরুপদ্রব গায়ে কোনো এক ভয়ঙ্কর অশুভ সময় আসছে। এই অশুভ ভয়ঙ্কর সময়ে ভয় পেলে হবে না, আতঙ্কিত হলে হবে না। মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, চলতে হবে খুব সাবধানে। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুহূর্তের জন্য তার মনে হলো তিনি ভুল কিছু দেখেননি তো। কিন্তু খানিক বাদে চোখ খুলে তিনি দেখতে পেলেন সেই একই দৃশ্য। তিনি চিৎকার করলেন না, তাড়াহুড়ো করলেন না। ধীরে সুস্থে বস্তার ভেতর স্তূপ করে রাখা শুকনো পাতা ভরে বাড়ির পথে পা বাড়ালেন। চুলায় পানি বসিয়ে এসেছেন, দ্রুত রান্নাবান্না শেষ করতে হবে। উঠোনে পা দিয়ে থমকে গেলেন আম্বরী বেগম। আরশি গড়াগড়ি খাচ্ছে উঠোনের ধুলোয়। তার সামনে রুদ্রমূর্তি হয়ে দাঁড়িয়ে ফুঁসছে লাইলি। লাইলির হাতে খড়িকাঠের টুকরো। অবাক, আরশি কাঁদছে না, তবে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে তার নতুন মায়ের দিকে। তার সেই বড় বড় চোখ ভর্তি বিভ্রম, বিস্ময়, অবিশ্বাস। আম্বরী বেগমকে দেখেই সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। কাঁদল না, তবে তার শরীর কাঁপছে থরথর করে। আম্বরী বেগমকে দেখেও কিছু বলল না লাইলি। বেপরোয়া পা ফেলে সদম্বে ঘুরে চলে গেল ঘরের ভেতর। আম্বরী বেগম হাঁটু গেড়ে আরশির সামনে বসলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছে বু? আরশি কোনো কথা বলল না। সে আম্বরী বেগমের বুকের ভেতর মাথা গুজে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আম্বরী বেগমও আর কথা বললেন না, বসে রইলেন যেমন ছিলেন ঠিক তেমনই দীর্ঘ সময়। তারপর খুব ধীরে আরশি আম্বরী বেগমের হাত ছাড়িয়ে হেঁটে গেল সেই চালতা গাছের তলায়। সেখানে একা একা ঘুরে বেড়ালো দিনের বাকিটা সময়। আম্বরী বেগম রান্না চড়ালেন। দিন শেষে রাত হলো। লাইলি সারাদিনে আর ঘর থেকে বের হলো না। গভীর রাতে মজিবর মিয়া ঘরে ফিরল। বের হয়ে গেল পরদিন খুব ভোরে। এই 2 দিনে মুজিবুর মিয়ার সঙ্গে কোনো কথাও হলো না আম্বরী বেগমের। লাইলিও সারাদিন শুয়ে থাকলো বিছানায়। কারো সঙ্গে কারো কোনো কথা নেই। আরশি তার মতন ঘুরে বেড়াতে থাকলো এখানে সেখানে। ফুরফুরে দক্ষিণা হাওয়ায় যে বাড়ির স্পন্দিত হচ্ছিল, তাই যেন থম মেরে রইল ঝড়ের পূর্বাভাসের মতন। 2 দিনের দিন সন্ধ্যায় মুজিবুর মিয়ার সঙ্গে কথা হলো আম্বরী বেগমের। আম্বরী বেগম বাসন কোসন নিয়ে ঘরে ফিরছিলেন। এই মুহূর্তে মুজিবুর মিয়া তাকে থামালো। তারপর খবরটা দিল, মা, লাইলি পোয়াতি হইছে, ওর দিকে একটু আলাদা করে খেয়াল রাখো। আম্বরী বেগম কিছু বললেন না। মাগরিবের আজান হচ্ছে। তিনি কাপড়ের আঁচল মাথায় টেনে দিয়ে ঘরে গেলেন। এখনো বাতি দেওয়া হয়নি ঘরে, সন্ধ্যার বাতি দিতে হবে। গভীর রাত। নৌকায় একটানা ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কালো চাদরে মোড়া 6টি ছায়ামূর্তি অন্ধকারে খোলা নৌকায় জড়সড় হয়ে বসে আছে। একজন ফস করে দেশলের কাঠিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরালো। মুহূর্তের আলোতেই মানুষটার চেহারা স্পষ্ট হয়ে উঠল। সেই লুকমান গ্রুপের প্রধান লুকমান, শুক্রঞ্জন ডাক্তার, যার পা থেকে গুলি বের করেছিলেন। লুকমান এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তার সঙ্গে আব্দুল মমিন ছাড়াও আরো 4 জন রয়েছে। সে অন্ধকারে আব্দুল মুমিনকেও ডেকে বলল, আমাদের পার্টি চাইছিল শ্রেণীশত্রু খতম করতে, সমাজে ধনী গরিবের ভেদাভেদ কমায় আনতে। কিন্তু এখন তো আমরা নিজেরাই নিজেদের খতম করতেই ব্যস্ত। যে যারে পারি খতম করি। আব্দুল মুমিন বলল, আন্দোলনের নেতা দরকার। পার্টিতে কোনো নেতা নেই, সবাই এখন নেতা। নেতা না থাকলে আন্দোলনও থাকে না। লুকমান বলল, যোগ্য নেতা না থাকলে সবাই নিজের নেতা ভাবব, এটাই স্বাভাবিক। এই জন্যই নিজেদের মধ্যে নিজেরা খুনাখুনি কইরা ধ্বংস হয়ে গেলে হইব না। আন্দোলনের জন্য নিজের যোগ্যতার প্রমাণ দিতে হইব। এখন থেকে শুরু হইব আমাদের আসল যুদ্ধ।
আজ রাত থেকেই। আজকে তুর্কি বন্দরে যতগুলো বড় চাউল ডাউলের মজুদ আছে, আড়ত আছে, সবগুলা লুট হইব। কৃষিপণ্য মজুত করা চলব না। এরা কৃষিপণ্য মজুত করে রেখা দাম বাড়ায়, না খাইয়া মরে গরিব মানুষ। এইগুলা লুট কইরা কালকের মধ্যেই চরাঞ্চলের গরিব মানুষদের মধ্যে বিলাই দিতে হইব। আব্দুল মমিন বলল, কিন্তু লুকমান ভাই, আপনি আর আমি চাইলেই তো হইব না। এই অঞ্চলে এখন আমাদের মধ্যেই গ্রুপ আছে আরো 4-5টা। এরা কেউ কাউরে দেখতে পারে না, একজন আরেকজনের ছায়া দেখলেও গুলি করে। আপনি কেমনে কাজ করবেন? লুকমান বলল, হাবিব, আজাহার আর মুসাব্বরের গ্রুপ লইয়া চিন্তা করিস না। সময় মতো আমার সঙ্গে আয়া ভিড়ব। ঝামেলা করব সুলতান আর গলাকাটা বসির। তো কি আর করা, যুদ্ধে যখন নামছি, সব তো আর এমনি এমনি হইব না। কূটনীতি, রাজনীতি যেমন থাকবো, যুদ্ধও থাকবো। যে মুখের কথা শুনতে চায় তারে মুখের কথা বলতে হবে, আর যে বুলেটের কথা শুনতে চায় তারে বুলেটের কথাই শোনাইতে হবে। আব্দুল মুমিন কোনো কথা বলল না। সে সিগারেটে শেষ টান দিয়ে বলল, সবাই রেডি হও, আমরা ঘাটে আইসা পড়ছি। সেই রাতে টর্কি বন্দরের 3খানা বড় চাল ডাউলের আড়ত লুট হলো। বন্দরের কুলিরা ঘুমায় লঞ্চ ঘাটে, তাদের ঘুম থেকে জাগিয়ে নিয়ে আসা হলো। বস্তায় বস্তায় লুটের মাল তোলা হলো ঘাটে সার বেঁধে রাখা ট্রলারে, নৌকায়। পরের দিন তিনেকের মধ্যে বিভিন্ন চরাঞ্চলে দরিদ্র মানুষের মধ্যে এই চাল ডাল বিতরণ করা হলো। দেশের রাজনৈতিক অবস্থা তখন ভীষণ দোলাচলে। ফলে পুলিশ প্রশাসন কেউ তেমন এগিয়ে এলো না আড়তদার বা মজুতদারদের নিরাপত্তায়। পরের কদিনে লুট হলো ছোট বড় আরো কয়েকটা হাট, স্বসম্পূর্ণ গৃহস্থ বাড়ি, মজুতদারদের বাড়ি, আড়ত। সপ্তাহ দুয়েক পরে লোকমানের দল হামলা চালালো মোগলগঞ্জে। সেখানে আড়তদার আর দোকানিরা পাহারা বসিয়েছিল, কিন্তু লোকমানের সশস্ত্র দলের কাছে সেই পাহারা বেশিক্ষণ টিকল না। 2 আড়তদার খুন হলো, লাশ পড়ে থাকলো নদীর ঘাটে। কেউ ছুঁয়ে দেখারও সাহস পেল না। কিন্তু এই জনপদ জুড়ে সত্যিকারের অস্থিরতা আর আতঙ্ক নেমে এলো এর পরপরই। মৃত 2 আড়তদারের একজন হলো অন্য গ্রুপ গলাকাটা বশিরের শ্বশুর। গলাকাটা বশিরই লোকমানের সবচেয়ে বড় শত্রু। ফলে তারপরের 6 মাসে আন্ডারগ্রাউন্ড এই চরমপন্থী দলটা মূলত ভাগ হয়ে গেল 2 ভাগে, লোকমান গ্রুপ আর গলাকাটা বশির গ্রুপ। বাদবাকি গ্রুপগুলো এই 2 গ্রুপে ভিড়ে গেল। এদের সম্পর্কটা হয়ে গেল সাপে নেউলে। এরা কেউ কাউকে দেখতে পারে না, পরস্পরের ছায়া মারাতে পারে না। এরা কথা বলে বুলেটের ভাষায়। বিভিন্ন জায়গায় রোজ খুনাখুনি হতে লাগলো, লাশ পড়তে লাগলো। 2 দলেরই জনবল কমতে লাগলো। ফলে শুরু হলো অন্য খেলা। পার্টিতে যোগ দেওয়ার জন্য 2 গ্রুপই গ্রামে গ্রামে, হাটে বাজারে সদস্য সংগ্রহে নেমে পড়ল। যুবকদের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শুরু হলো। যারা স্বেচ্ছায় যোগ দিল না তাদের উপর নানান হুমকি ধুমকি শুরু হলো, বল প্রয়োগ শুরু হলো। আবার এক গ্রুপে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই সে হয়ে উঠল অন্য গ্রুপের জাতশত্রু। শক্তি বাড়াতে দরকার হয়ে পড়ল অর্থের। ফলে শুরু হলো নির্বিচার চাঁদাবাজি, লুট, অপহরণ, খুন, মুক্তিপণ আদায়। এই চুপচাপ নিস্তরঙ্গ বিশাল প্রত্যন্ত অঞ্চল জুড়ে শুরু হলো ভয়ঙ্কর এক ত্রাসের রাজত্ব। মুস্তফার ভাগ্য ভালো, সে বিদেশ যাওয়ার মাস তিনেকের মধ্যেই টাকা পাঠানো শুরু করেছে। পরপর 2 কিস্তি টাকা হাতে পেয়েই লুতো হাওলাদারের মুখে হাসি একান ওকান বিস্তৃত হলো। সঙ্গে সঙ্গে প্রবল বিষাদকান্তও হলো। তার বাপদাদার কালের জমিতে এখন অন্য মানুষ হেঁটে বেড়ায়। চাষাভুষার দল, যারা একসময় তার বাড়িতে ফুড ফরমাইশ খাটত, তারা এখন তার জমির মালিক। তাদের কাছে তাকে জমি বিক্রি করতে হয়েছে। এই রূঢ় বাস্তবতা সে মেনে নিতে পারল না। তার উপর কিছুদিন থেকেই বাতাসে গুঞ্জন ভাসছে, নদীর ওপার থেকে রাঙ্গারোড পর্যন্ত নাকি উঁচু সড়ক হবে। শুধু তাই না, জজাতিপুরে নাকি ইলেকট্রিসিটিও আসবে। এই 2টি ঘটনার যে কোনো একটা ঘটলেই কিস্তিমাত। আর 2টো ঘটলে তো জজাতিপুর ভেলকিবাজির মতো পাল্টে যাবে। বাড়ি ঘর জমি জমার দাম বেড়ে যাবে
তরতর করে। ওই 4 বিঘা জমি তখন হবে সোনার দামে দাম, অথচ সে কিনা তা বেচে দিল পানির দরে। যে করেই হোক এই জমি তার ফেরত চাই চাই। মুস্তফা টাকা পাঠাতে শুরু করেছে। দিন ফিরতে আর বাকি কি তার। তবে সামান্য সন্দেহ রয়ে গেছে তার মনে। তা হলো, অন্য যারা টুকটাক জমি কিনেছে তাদের কাছ থেকে কিছু বেশি পয়সাপাতি দিয়ে জমি ফেরত পাওয়া গেলেও মুজিবর মিয়া জমি ফেরত দিবে বলে মনে হয় না। বেশি টাকা দিলেও না। কটা বেশি টাকার লোভে এই সোনা জমি ফেরত দেওয়ার লোক সে না। মুজিবর মিয়া অতি বুদ্ধিমান মানুষ। যা করে হিসাব করেই করে। তাহলে উপায় কি? ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় লতো হাওলাদার তার বুকের বাপাশে চিনচিনে ব্যথা টের পায়। এই ব্যথা ক্রমশই বাড়তে থাকে। অস্থির লাগতে থাকে তার। কি উপায়ে জমি ফেরত পাওয়া যেতে পারে এই চিন্তায় তার ঘুম হয় না। একবার ভেবেছিলেন আতাহার তালুকদারকে বলবেন। তিনি গ্রামের মাথা হিসেবে বললে মুজিবুর মিয়া হয়তো কথাটা নাও ফেলতে পারে। কিন্তু পরক্ষণেই সেই চিন্তা বাদ দিয়ে দিল সে। না, আতাহার তালুকদারের কাছে আর যাবে না সে। আতাহার তালুকদারের সঙ্গেও বোঝাপড়ার বাকি আছে তার। অনেক ভেবেচিন্তে পরদিন ভোরে লতো হাওলাদার নিজেই চলে গেল মুজিবুর মিয়ার কাছে। সে সাধারণত জজাদিপুরের এই নতুন হাটে আসে না, কিন্তু আজ এলো। খুব সকাল সকালই এলো। মুজিবুর মিয়া তখনও আড়তে আসেনি। মনাই কেবল দোকান খুলে ঝাড় দিচ্ছে। লতো হাওলাদার বলল, কিরে সামরা, মুজিবর কই? মনাই বলল, সে এখনো আসে নাই। কাল অনেক রাত কইরা বন্দর থেকে বাড়ি ফিরছে। এখনো ঘুম থেকে উঠে নাই মনে হয়। লতো হাওলাদার বলল, হ, এখন তো সে সাহেব হইছে। সাহেবী চালচলনই আলাদা। মনে কোনো জবাব দিল না। সে তার কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। লতো হাওলাদার বসে রইল দোকানের সামনের টুলে। মুজিবুর মিয়া আড়তে এলো আরো খানিক পর। সে লতো হাওলাদারকে দেখেই সালাম দিল। ব্যস্ত হয়ে বলল, আরে চাচা, আপনি এখানে বসে আছেন কেন? আসেন, গদিতে উঠে আসেন। লতো হাওলাদার বলল, না না, মালিক ছাড়া আর কারো দোকানের গদিতে বসন ঠিক না। ক্যাশের সামনেও বসন ঠিক না। এতে ব্যবসার অমঙ্গল হয়। মুজিবুর মিয়া বলল, হ্যাঁ রে, আসেন চাচা, কিচ্ছু হইব না। আর এই দোকানের মালিক আমি একলাই নাকি? মনে করেন আপনারা সবাই এই দোকানের মালিক। আসেন আসেন। মুজিবুর মিয়া খুব করে বললেও লতো হাওলাদার গদিতে উঠে বসল না। সে ইনিয়ে বিনিয়ে নানান কথা বলল। মুস্তফার কথা বলল। মুস্তফা যে টাকা পাঠানো শুরু করেছে তাও বলল। তবে তা ফুলিয়ে ফাঁপিয়ে কয়েক গুণ বাড়িয়ে বলল। বলার সময় তীক্ষ্ণ চোখে মুজিবুর মিয়ার মুখের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করল, কিন্তু কিছু পেল বলে মনে হলো না। শেষমেশ বলল, মুজিবর, তুই তো আমার পোলার মতন। তোর কাছে আবার লজ্জা শরম কি? আমি আইছি তোর কাছে মাফ চাইতে। মুজিবুর মিয়া আতকে ওঠা গলায় বলল, কি বলেন চাচা? আপনি কিসের জন্য আমার কাছে মাপ চাইবেন? লতো হাওলাদার নরম গলায় বলল, আমি সেই দিনের কথা আর ভুলতে পারি না রে মুজিবর। সেই যে জুমার নামাজে ইমাম সাহেব বেতন তুই দিবি শুইনা তোরে কত উল্টাপাল্টা কথা শুনাইলাম, তখন অনেক রাগ হয়েছিল রে বেটা। কত কথাই না তোরে শুনাইলাম। বয়স হইলে মানুষের আক্কেল পছন্দ কইমা যায়। কখন কি কয় নিজেও জানে না, বুঝেও না। আমারও হয়েছে সেই দশা। তুই কিছু মনে রাখিস না রে বাপ। মুজিবুর মিয়া বলল, আরে না চাচা, আমি তো সেইটা কবেই ভুলে গেছি। সেই কথা কি আর মনে থাকে? লতো হাওলাদার বলল, থাকে রে থাকে। চাইলেই কি সব ভুল্লা যাওন যায়? যায় না। কেউ যদি কাউরে একটা থাপ্পড় দেয়, যে দেয় সে কয়দিন পরই ভুলা যায়, কিন্তু যে খায় সে কোনোদিনও ভুলে না। আমি জানি তুইও ভুলস নাই। এই জন্যই মাপ চাইতে আসছি। মুজিবুর মিয়া হাসি মুখে বলে, না চাচা, আমি ভুলে গেছি। সবাই যদি সবকিছু মনে রাখে একই কিসিমের হয়, তাইলে দুনিয়া চলবো কেমনে কন? লতো হাওলাদার বলল, এইটা একটা হক কথা বলছস। তুই মানুষ ভালো। ভালো মানুষ দেখলে আয় উন্নতি করতে পারছস। না হলে 10 গ্রামে তোর মতন এমন তরতরাইয়া আয় উন্নতি আর কেডা করতে পারছে? কেউ পারে নাই। আল্লাহর ইচ্ছায়
সামনে তোর আয়োন্নতি আরো হইব। এই বইলা গেলাম, দেখিস। মুজিবুর মিয়া এই কথার পিঠে আর কোনো কথা বলল না, মৃদু হাসল কেবল। খানিক চুপচাপ থেকে লতা হলাদার আবার বলল, একটা কথা বলতে চাইছিলাম মুজিবর। তুই কেমনে না কেমনে নেস, এই জন্য সাহস করতে পারতেছি না, কিন্তু কথাটা বলা বড় দরকার। মুজিবর বলল, আমার কাছে কথা বলতে আবার সাহসের কি আছে চাচা? যা মনে চায় মন খুললে বললা ফালান। লতা হলাদার বলল, শুনলি তো, মুস্তফা আল্লাহর ইচ্ছায় এমন ভালো টাকা পয়সা রুজি করে, এর মধ্যে কয় কিস্তিতে টাকাও পাঠাইছে। এখন তোর কাছে আসছি একটা আবদার লইয়া। মুজিবুর মিয়া বলল, এইটা তো খুবই ভালো খবর চাচা, তা আপনার আবদারটা কি? লতা হলাদার বলল, আমার জমিটা তো বেশি দিন হয় নাই তুই কিনছস, এই তো বছরও ঘুরে নাই। এখন তুই রাজি থাকলে জমিটা আমি আবার কিনে নিতে চাই। বুঝছি তো, বাপদাদার আমলের জমি, নিজের ভেতরই কেমন খচখচ করতেছে। এই জমিটা বেচন আমার ঠিক হয় নাই রে, কিন্তু কি করব বল, উপায় তো ছিল না। মুজিবুর মিয়া সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। লতো হাওলাদারি আবার বলল, মুস্তফা বিদেশ থেকে চিঠি পাঠাইছে, বলছে তোরে বললে তুই না করবি না। মুজিবুর মিয়া বলল, ওহো, এই কথা চাচা, তা জমিটা তো আমি কিনতেও পারতাম না চাচা, আপনারা বেচলেন বললেই কিনলাম। কিন্তু চাচা, একটা ঝামেলা হয়ে গেছে। লতো হাওলাদারের বুকের ভেতরটা ধক করে উঠল। সে সরু চোখ করে তাকিয়ে বলল, কি ঝামেলা? মুজিবুর মিয়া বলল, শুনছেন মনে হয়, জজাতিপুরে ইলেকট্রিকের লাইন আসতেছে, নদীর ওই পারে নাকি আবার পাকা সড়কও হইব, একেবারে রাঙ্গারুট পর্যন্ত। এইগুলো হইলে জজাতিপুর হাটের অবস্থা দেখবেন কি বিশাল বড় হয়। এই হাট তখন আশেপাশের আরো অনেক দূর পর্যন্ত ছড়াইয়া যাইব। এখন ওই জমিটা পড়ছে একদম হাটের সঙ্গেই। আমার একটা পরিকল্পনা হয়েছে, কারেন্ট লাইন আইলেই আমি ওইখানে ধান ভাঙার একটা মেশিন বসামো, যাতে ঘরে ঘরে আর কষ্ট করে দিনরাত ঢেকিতে ধান ভাঙতে না হয়। একটা সমিল দেওয়ানের কথাও ভাবতেছি। ওই জায়গার মতন সোনার জায়গা আর কই পামো কন? লতো হলজার যেন ধপ করে নিভে গেল, কিন্তু হাল ছাড়ার মানুষ সে না। মুখে হাসি রেখেই সে বলল, আরে দূর, এইসব কান কথায় বিশ্বাস রাখলে চলে? নদীর ওই পারে পাকা উঁচা সড়ক হইব, এই কথা শুনতেছি সেই ল্যাংটাকাল থেকে। কই, কিছু হইছে? একটা পায়ে হাঁটনের কাঁচা রাস্তা পর্যন্ত হয় নাই। তারপর বন্যা বাদলা হইলে মাটি সব ধসে নিয়ে যাইব। তুই বুদ্ধিমান মানুষ, এইসব গুজবে কান দিলে হইব? হইব না। আর কারেন্ট আসেন কি এতই সোজা কথা রে মুজিবর? মুজিবর মিয়া এই কথার কোনো জবাব দিল না। সে তার আতরের হিসাবের খাতা দেখছে। সে আড়তে না থাকলেও মনাই যে গুছিয়ে কাজ করেছে, তা এই হিসাবের খাতা দেখলেই বোঝা যায়। এই ছেলের উপর নির্দ্বিধায় ভরসা করা যায়। লতো হাওলাদার এবার গলার স্বর নিচু করে প্রায় ফিসফিস করে বলল, এইসব কথায় বিশ্বাস কইরা সুযোগটা হারাইস না মুজিবর। মুজিবুর মিয়া বলল, কি সুযোগ চাচা? লতো হাওলাদার বলল, তুই কি মনে করছস যেই দামে তোর কাছে জমি বেচছি সেই একই দামে জমি কিনতে চাই? তুই যে আমারে কি ভাবস না মুজিবর, এইটুকু আক্কেল জ্ঞান আমার আছে। তোরে আমি জমির দাম বাড়াই দিমু। মুজিবুর মিয়া বলল, চাচা, আপনি বুঝতেছেন না, জমিটা আমার লাগবো। আপনি যত টাকাই দেন, জমিটা আমি বেচবো না। লুতো হলো তার দমল না। সে আরো উজ্জীবিত গলায় বলল, তুই বুঝতেছস না মুজিবর, তোরে আমি কত দাম দিব? তুই যেই দামে জমি কিনছস, আমি তোরে তার ১.৫ গুণ দাম বেশি দিব। একবার চিন্তা করে দেখ, মাত্র কয়টা মাস, তোর লাভের হিসাবটাও করলি না। মুজিবুর মিয়া বলল, চাচা, আমি যে লাভের হিসাবটা ভালোই বুঝি, এইটা তো আপনি জানেন। আমি জমি বেচবো না চাচা। লতো হলাদার খানিকটা মিয়মান হলেও হাল ছাড়ল না। বলল, আরে বাবা, ঠিক আছে, যা, তোরে ডাবল দাম দিব। এইবার তো আর কোনো কথা থাকলো না নাকি? আমার কথাটা একবার ভাইবা দেখ, কয়টা মাত্র মাসের লেগিয়া একই জমি কত বড় লোকসানে কিনতে চাইতেছি। তাও কি জন্য? শুধু বাপদাদার জমি বইলা। এই জমি লয়ে কি আমি কবরে যামু? ক, ল ল, রাজি হয়ে যা বাপ। ধর, এইটা এই বুড়ো লতু চাচার একটা আবদার, একটা অনুরোধ।
মুজিবুর মিয়া বলল, চাচা, আপনি আমারে অন্য কোনো একটা অনুরোধ করেন, আমি রাখনের চেষ্টা করব, কথা দিলাম। কিন্তু এই অনুরোধটা আর কইরেন না চাচা, এই অনুরোধটা রাখতে পারবো না। হঠাৎ করেই যেন লতু হাওলাদারের বাঁধ ভাঙল। সে বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। তারপর উত্তেজিত গলায় বলল, অনেক দেমাক বাড়ছে তোর মজিবর। একটা কথা বলি, কান দিয়া শোন, বেশি দেমাক ভালো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনলেন পঞ্চম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।